শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় সালাম স্টিল স্ট্রেট কাটের সাথে আছি আমি দীপ্তি চৌধুরী এবং আজকে আমার সঙ্গে স্ট্রেট কাট প্রশ্ন উত্তরে অংশ নিচ্ছেন আমার অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার ব্যক্তিগত রাজনীতির জায়গা নিয়ে একটুখানি শুরু করি। আপনি নিজেকে রাজনীতিবিদ বলতে চান না, বলেন যে আপনি রাজনীতির সঙ্গে জড়িত। একজন স্বনামধন্য সার্জন, বাংলাদেশের একজন বিশিষ্ট ডাক্তার হয়ে কেন আসলে রাজনীতিতে আসা হলো, কেন বিএনপির সাথে যুক্ত হওয়া হলো? আমি কিন্তু রাজনীতিকে সমাজের কোনো বিচ্ছিন্ন জায়গা বলে মনে করিনি। আমি চিকিৎসক হিসেবে রোগীর সাথে কথা বলতে হয় আমাকে, এবং সেই রোগীর ভালো মন্দকে আমি নিজের মধ্যে ধারণ করে তার একটা ব্যবস্থাপত্র দিই, এবং সেই রোগীটি আমার কাছে কিন্তু ভালো হওয়ার একটা প্রত্যাশার জায়গায় থাকে। তা আমার কাছে মনে হচ্ছে যে সমাজও তো অসুস্থতার একটা জায়গা আছে, তো ফলে আমার দায়িত্বকে শুধুমাত্র একটা দুটো রোগীর রোগ নির্ণয় আর চিকিৎসার মধ্যে দিয়ে সেটাকে সীমিত রাখা যাবে? এটাকে আমি কেন একটা বৃহত্তর পরিসরে নিয়ে গিয়ে সমাজের জন্য কল্যাণকর কিছু একটা করতে পারবো? কোনো একটা স্বাধীন দেশের নাগরিকের প্রথম পরিচয়টা হলো যে একটা সার্বভৌমত্বের অনুভূতি তার মধ্যে কাজ করে কিনা, তার ভিতরে একটা জাতীয়তাবোধের উন্মেষ ঘটাতে পারে এরকম কোনো একটা প্রেক্ষাপট বা প্ল্যাটফর্ম কোথাও আছে কিনা। এই দুই দৃষ্টিকোণে আমার মনে হচ্ছে যে আমি যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের মিডিয়া সেলের দায়িত্বটি পালন করছি। এই আনন্দের জায়গা থেকে যে এই দলটি আমাকে সেই স্পেসটা দিয়েছে, সেই সুযোগটা দিয়েছে। গত 15 বছর শাসন আমরা বলেছি যে মিডিয়াকে কুক্ষিগত করে রাখা হয়েছে, কেউ কেউ স্বেচ্ছায় পদলেহন করেছেন, আবার কেউ বাধ্য হয়ে হয়তো অনেক কিছু বলতে পারেননি। বর্তমানে আসলে কি পরিস্থিতি দেখছেন? বাংলাদেশের মিডিয়া কি স্বাধীন? 17 বছরে কি এটা এমন একটা স্থবিরতা মিডিয়ার মধ্যে এনে দিয়েছে যে একটা স্বাধীন পরিবেশ পেলেও মিডিয়া যেন কেন যেন নিজের মধ্যে নিজেই কারারুদ্ধ হতে চাচ্ছে, নিজেকে যেন শৃঙ্খলিত করতে চাইছে, এরকম কি কোনো একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে কিনা? কারণ মিডিয়া এই সুযোগে মানুষের প্রত্যাশার কাছে যতটা যেতে পারত ততটা সম্ভবত যেতে পারেনি। কারণ যে সবার প্রতি সুবিচার, এটা বোধহয় পুরোপুরি হচ্ছে বলে মনে হয় না। কারণ যেমন আমার দলের কথাই বলি, যে আমার অবস্থান থেকে আমি তো যেহেতু একটা দলের মিডিয়া দেখি, প্রচারণায় যেহেতু আমাদের দলের যে জনসমর্থনের যে অংশ আমার সাথে সংশ্লিষ্ট রয়েছে পুরো দেশের, সেটার তুলনায় মিডিয়াতে আমাদের কথাগুলোকে যদি সেই অর্থে যদি প্রচার করার সুযোগটা যদি দেওয়া হতো বা দিতাম আমরা, তাহলে মনে হতো এই সুবিচারটা প্রমাণ করতে পারতাম। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আপনি দেখবেন যে কিছুদিন আগে তিস্তার যে পানি সংকটের একটা ব্যাপার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বা দলের একটা 2 দিনব্যাপী একটা প্রোগ্রাম ছিল, তিস্তার চরগুলোতে হয়েছে। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলকভাবে অতি একটা সাধারণ ঘটনার ব্যাপারটিকে সামনে এনে তিস্তার মতন এত বড় একটা ইম্পর্টেন্ট একটা ইস্যুকে আমরা কিন্তু মাটি চাপা দিয়েছি। এটা মিডিয়া এই জায়গাতে সঠিক দায়িত্ব পালন করছে বলে তো আমি মনে করি না। মিডিয়া কি কারো দ্বারা কন্ট্রোল বলে মনে করেন? কন্ট্রোল তো বললাম যে 2 রকম হতে পারে। আগে তো আমরা নির্দিষ্টভাবে একটা বিশেষ প্রতিষ্ঠানের নাম শুনতাম, যে প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন, ইনস্ট্রাকশনস, গাইডেন্সগুলো আসতো বলে মিডিয়া সবসময় এই অজুহাতটাকে ব্যবহার করে এসছে যে এই কারণে আমরা মিডিয়াতে মুক্তকণ্ঠ হতে পারিনি। কিন্তু নেপথ্যে তো এই মিডিয়াকে যারা পরিচালিত করেন বা মিডিয়ার যারা নীতি নির্ধারণ করেন, তারা কিন্তু বলেন যে তারা শৃঙ্খলমুক্ত নন। বিএনপি ক্ষমতা কিংবা দায়িত্বে যদি আসার সুযোগ পায় নির্বাচনের পর জনগণের ভোটের মাধ্যমে, তাহলে আসলে কেমন মিডিয়া প্রতিষ্ঠা করতে চাইবে? মিডিয়াকে জনগণের মিডিয়াতে পরিণত করার জন্য কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, এই ব্যাপারটিকে সামনে রেখে মিডিয়ার স্বাধীনতাকে নিশ্চিত থাকবে আর কি। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আপনি মুক্ত কণ্ঠে আমার দলের শীর্ষ ব্যক্তিত্ব বা সরকার পরিচালনা যিনি সরকার প্রধান হবেন, তাকে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন, আপনাকে কেউ আটকাবে না। শীর্ষ ক্ষমতার কথা বলছিলেন বা শীর্ষ নেতৃত্বের কথা বলছিলেন। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রয়েছেন জনাব তারেক রহমান, এবং আপনাদের যিনি চেয়ারম্যান জনাব বেগম খালেদা জিয়া, তিনি তো আসলে অসুস্থ। জনাব তারেক রহমান অনেক দিন ধরে দেশের বাইরে আছেন,
এখনো তিনি আসলে দেশে আসতে পারেননি এবং তিনি আসলে অনেক সময় উপযোগী কথা বলছেন, প্রগতিশীল রাজনীতির কথা বলছেন, সকলকে ধৈর্য ধরার কথা বলছেন, ঐক্যের কথা বলছেন। অথচ মানে দেশে আপনাদের যারা নেতৃত্ব রয়েছেন কিংবা একেবারে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে, কথার এক ধরনের মারকাট ব্যাপার রয়েছে। এমনকি বড় বড় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের অস্থিরতা দেখাচ্ছেন, যেটা জনাব তারেক রহমান বারবার না করছিলেন যে হয়তো জুলাইয়ের মধ্যেই সম্ভব হয়ে যাবে নির্বাচন কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব হবে। আপনাদের নেতৃত্বের মধ্যে আসলে সংহতি কতটা আপনারা চেইন অফ কমান্ড পালন করে থাকেন? বিএনপি কিন্তু দেখেন বহু মত ও পথের একটা রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম হিসেবে আমরা যে উদার গণতান্ত্রিক যে পদ্ধতি সেটি আমরা চর্চা করি, সেখানে ব্যক্তি স্বাধীনতায় মতামত প্রকাশ করার ক্ষেত্রে কোনো বাধা বা নিষেধাজ্ঞা, কোনো একেবারে পরিকল্পিত কোনো একটা বাক্য নির্দেশনা দেওয়া হয় না যে এই বাক্য বিন্যাসের বাইরে যাওয়া যাবে না। আমরা কিন্তু বিশ্বাস করতে চাই যে প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারেন বলে যে কথাটি উনি বলেছেন, এবং পরবর্তী পর্যায়ে সেনাপ্রধানের কাছ থেকেও আমরা এরকম কথা শুনেছি, এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই কথাটি এসছে যে তারা ডিসেম্বরে জাতীয় নির্বাচনটি হবে। রাষ্ট্রীয়ভাবে যে কথাগুলো বলা হয়েছে এটাই সময়, এবং এই সময়টাকে যৌক্তিক সময় মেনে না নিতেও আমাদের ব্যাপারে খুব একটা বেশি কোনো আপত্তির কোনো জায়গা নেই। তবে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দরকার। তো ফলে এই সময়সূচিটা যদি ঘোষিত হয় তাহলে সবাই আশ্বস্ত বোধ করতে পারে, এবং তখন এই বিক্ষিপ্ত কথাবার্তাগুলো থাকবার সুযোগ আর থাকবে না। দখলদার, চাঁদাবাজ এখন অন্য অনেকের জায়গায় আসলে বিএনপির মানুষেরা এসেছেন। সো আপনারা আসলে অনেক পদক্ষেপও নিয়েছেন, আসলে অনেক বহিষ্কার হয়েছে আপনাদের কর্মীরা, কিন্তু তারপরেও কি আপনারা কন্ট্রোল করতে পারছেন? আর যদি না পেরে থাকেন সেটার দুর্বলতা আসলে কোন জায়গায়? এটা কন্ট্রোল বলছেন তো, দেখেন বিএনপি তো এরকম কোনো রাজনৈতিক দল নয় যে যেখানে আমার দলের কোনো একজন মানুষকে আমরা নিয়োগ করছি, চাকরি দিচ্ছি, বেতন দিচ্ছি, এরকম করে তো রাজনৈতিক দল হিসেবে কাজ করে না, যেটা অন্য ক্ষেত্রে হয়। আপনি বলতে পারেন তাকে চাকরিচ্যুত করলেন। দল হিসেবে যে ডিসিপ্লিনের যে জায়গাটা আছে, দলের যে গঠনতান্ত্রিক যে নিয়মটা আছে, এখানে আমাদের কথাটা খুব পরিষ্কার। আমাদের চেয়ারম্যান মহোদয় এই কথা বারবারই বলেছেন যে যদি কাউকে আপনি সন্ত্রাসী বা চাঁদাবাজ বলেন তাহলে তো তার সাথে তো আদর্শিকভাবে দলের কোনো সম্পর্কই নেই। তার পরিচিতি হচ্ছে তিনি সন্ত্রাসী বা তিনি দখলদার, এবং সেক্ষেত্রে রাষ্ট্র একজন দখলদার বা সন্ত্রাসীকে যেভাবে তাকে আইনের আওতায় নিয়ে তার বিচারটি করে বা এই কাজটিকে প্রতিহত করে, সেই কাজটিই তো রাষ্ট্র করবে। দল হিসেবে আমরা তো তাকে বহিষ্কার করা বা তাকে শোকজ করা, এর বাইরে তো অন্য কিছু করবার জায়গা নয়। তাদের কাছে যদি মনে হয় যে না, আমরা রাজনৈতিকভাবে তো তেমন কিছু প্রতিষ্ঠার জায়গা বা সম্ভাবনা, আমার ভবিষ্যৎটা তো অত উজ্জ্বল নয়, ফলে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে এই সময়ের মধ্যে আমি যতটা পারি পয়সা করি কামিয়ে নিই, এ নিয়ে একটা নিজের অবস্থানটা তৈরি করব। সেটা যদি কোনো একটা দুষ্ট চক্রের ভেতর থেকে প্রভাবিত হয়ে, এই চিন্তায় প্রভাবিত হয়ে যদি তিনি এই কাজটা করে থাকেন, তাকে কিন্তু দলের পক্ষ থেকে এই কাজটি হচ্ছে এটা মনে করবার কোনো কারণ নেই। বরং আমরা তাকে মনে করি যে ওটি অপশক্তি, যারা নির্বাচনকে বিলম্বিত করার যে শক্তিগুলো রয়েছে তাদেরকে সহায়তা করছে। ফলে এই ধরনের ব্যক্তিবর্গের প্রতি দলের পক্ষ থেকে কোনো রকম প্রশ্রয় বা কোনো রকম তাদের প্রতি সমর্থন নেই। তারুণ্যের নেতৃত্বে আসলে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থান এবং তারপরে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতি, তারা একটি রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করেছে। এতদিনও তারা আসলে খুব অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন তারা একটি দল হয়েছে, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তাদের এই অভ্যুদয়কে আপনি কিভাবে দেখছেন এবং কেমন মনে হচ্ছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ? আমার ব্যক্তিগতভাবে দেখার ব্যাপারটা তো নিশ্চয়ই আমি সাধুবাদ জানাবো। যে কোনো একটা গণতান্ত্রিক পরিবেশে একটা মত প্রকাশের ধারণা নিয়ে যদি কোনো একটা রাজনৈতিক দলের উন্মেষ ঘটে তো সেটিকে স্বাগত জানাতেই হবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অগাস্ট বিপ্লবের পর প্রথম ভাষণে কিন্তু এরকম কোনো সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন, যে বলছেন যারা করতে চায় তাদেরকে আমরা স্বাগত জানাই। আপনাদের পক্ষ থেকে কিংস পার্টি শব্দটা আমরা আবার শোনা শুরু করেছি। অনেকেই তাদেরকে বলছেন, আসলে বিশেষ করে বিএনপি বলছেন, বিএনপিকেও অনেকে কিংস পার্টি বলেছে যখন বিএনপির অভ্যুদয় ঘটে। বিএনপি কিংস পার্টি হবে না যদি ওরা কিংস পার্টি হয়? হ্যাঁ, এই প্রশ্ন আপনি করতে পারেন, যে বলতে পারেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতার কথাটি আপনি চিন্তা করুন, যে 1978 সালে যখন দলটি গঠন হয়, তার আগে 1975 সালে দেশে কিন্তু রাজনৈতিক দল বলে কিছু ছিল না। একটি রাজনৈতিক দল করা হয়েছিল বাকশাল। জিয়া রহমান সাহেব ক্ষমতায় দায়িত্ব নেওয়ার পরে তিনি প্রথমেই বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। বহুদলীয় গণতন্ত্র হলে তো রাজনৈতিক দল থাকতে হবে, তখন তো রাজনৈতিক দল বলে এর আগে কিছুই ছিল না। তো ফলে সেই সময়ের ঐতিহাসিক প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নতুন করে নিবন্ধিত হতে হয়েছে, নতুন করে তৈরি হতে হয়েছে। ফলে বিএনপিও অনেকগুলো দলের মতন একটা দল হিসেবে সেই সময় বিকশিত হয়েছে এবং আবির্ভূত হয়েছে। সেখানে কিংস হবার তো কোনো সুযোগ নেই। অনেকগুলো দলের সাথে বিএনপির জন্ম প্রায় একই দিনে হয়েছে, ফলে আলাদা করে একটা দল তৈরি হয়েছে এটা বলা যাবে না। কিংস পার্টি তো সেটাই, যেটা ক্ষমতায় থাকা অবস্থায়
কোনো একজন একটি রাজনৈতিক দল করলেন এবং তিনি তার প্রধান হলেন, তাই না? এটাকে যদি আপনি বলতে চান ওই অর্থে, তাহলে দেখবেন খেয়াল করে যে বাংলাদেশে সেই অর্থে যেগুলো কিংস পার্টির উদ্ভব হয়েছে, যাদের মধ্যে আপনি আমার দলকে সংযুক্ত করতে চাইছেন, দেখবেন যে অন্যান্য দলগুলোর ক্ষেত্রে রাজনৈতিক ভবিষ্যৎ বা রাজনৈতিক ইতিহাসের যে যাত্রাপথটা যে দিকে গেছিল, বিএনপির যাত্রাপথ কিন্তু সেইভাবে ছিল না। বিএনপিকে মানুষ জনগণের দল হিসেবে গ্রহণ করেছিল, বিএনপি তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। কিন্তু অন্য কোনো কিংস পার্টিকে কি আপনি এরকম উদাহরণ দেখাতে পারবেন যে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল? তাহলে কিংস পার্টি তো সেটাই হতে পারে, যারা আরোপিত ভাবে মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছে। বিএনপি তো সেরকম দল হতে চায়নি। বিএনপি সবসময় জনমানুষের দল হতে চেয়েছিল এবং সেভাবেই তার জন্ম হয়েছে, এবং পরবর্তী পর্যায়ে যেটুকু সাফল্য এসেছে সেটা জনগণের প্রত্যাশা বা জনগণের সমর্থনের মধ্যে দেশে ভিন্ন কোনো প্রক্রিয়াতে তো আসেনি। জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতা যারা রয়েছেন তারা বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিয়ে খুব কড়া হুঁশিয়ারির কথা বলেন। যদি বলি, হাসনাত আবদুল্লাহ সেদিনও লিখলেন যে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড। সার্জিস আলম তিনি বলেছিলেন যে বিচারের আগে কোনো প্রকার নির্বাচনের কথা হবে না। মানে আওয়ামী লীগের নাম তারা এই রাজনীতির মাঠে দেখতেই পাচ্ছেন না, ওদের ভবিষ্যতেও না, মনে হয় দূরের ভবিষ্যতেও না। কিন্তু তারা আবার এই অভিযোগও করেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আপনারা নানা রকম স্টেপ নিচ্ছেন, যেমন আপনারা প্রেসিডেন্ট যে অপসারণের দাবি তারা আগে জানিয়েছিল সেখানে আপনারা ভেটো দিয়েছেন। সর্বদলীয় সরকার তারা করতে চেয়েছিল অভ্যুত্থানের পরপর, সেখানে আপনারা ভেটো দিয়েছেন। আপনাদের উদ্দেশ্য নিয়ে তারা সংশয় জানিয়েছে। আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আপনাদের অবস্থান কতটা শক্তিশালী? এই উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণের দিন থেকেই কিন্তু আমরা তাকে বৈধতা দিয়ে ফেলেছি। ওই দিন যদি শপথ গ্রহণ তার অধীনে না হতো, কারণ আবার তাদেরকে আমরা দেখছি যে সংবিধানেরও একটা বাড়তি শপথও তারা নিলেন সেদিন। কোন সংবিধানের? যে সংবিধানে কি এরকম কোনো ব্যবস্থাপনার কথা তো বলা নেই। দোষ তারা আপনাদেরকে দেন যে আপনারা নাকি তাড়াহুড়ো করেছেন ওভাবে সরকার গড়ার জন্য, এবং ওরা কষ্ট করে ওদের প্রতিনিধি সেখানে দিয়েছে। আমরা তো সরকার গঠনের প্রক্রিয়ার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করিনি, বা আমাদেরকে সম্পৃক্ত হতে কেউ বলেওনি, বা আমরা সরকারের আমাদের প্রতিনিধি পাঠিয়ে সরকারের আমাদের প্রতিনিধিত্ব করছে এরকমও না। সরকার গঠিত হয়েছে, আমরা বলি যে অভ্যুত্থানের চেতনার সাথে সমর্থক যে ব্যক্তিবর্গগুলোকে তারা প্রয়োজন মনে করেছিলেন সে সময়ের জন্য এসেছেন। এবং আমরা যেহেতু একটা ফ্যাসিবাদী শক্তির পতনের জন্য আমরা 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি, ফলে সেই আন্দোলন সংগ্রামের সফলতার ক্ষেত্রে আমাদের সহযাত্রী যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি সমর্থন থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে প্রক্রিয়াগত ভুল যেটি প্রথম দিনেই হয়েছে, সেই প্রক্রিয়াগত দিনটা যদি আমরা ওটাকে অ্যাভয়েড করতে পারতাম, আমরা যদি অন্য একটা প্রক্রিয়া বলতাম, যেন বিপ্লবী সরকার গঠিত হয়েছে বা একটা জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কোনো একটা পদ্ধতির মধ্যে দিয়ে যদি সরকারটি আসতো, এরকম তথাকথিত বঙ্গভবনের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা যেখানে রাষ্ট্রপতিকে সামনে রেখে ওটা করতে হয়, তাহলে কিন্তু প্রশ্নটি আসতো না। যেহেতু এটা করা হয়েছে, পরবর্তী পর্যায়ে যদি মনে হয়ে থাকে যে এই ব্যাপারটির ক্ষেত্রে বিএনপির অবস্থান, নিশ্চয়ই বিএনপির এখানে কোনো অবস্থান নেই। প্রশ্নটা হচ্ছে যে তাকে সরাবার কাজটি যদি কোনো প্রক্রিয়াতে হয়, আমাদের তো এই জায়গাতে কোনো বিরোধিতা কিছু নেই। তাকে রাখার জন্য, তাকে তার শপথে বহাল রাখার জন্য বিএনপি কি কিছু করেছে? এই অভিযোগ তো আপনি নিশ্চয়ই তার বিরুদ্ধে করতে পারবেন না। আর আরেকটা ব্যাপার যেটা আপনি বলতে চাইলেন যে তাদেরকে পুনর্বাসিত করবার জন্য বিএনপি কাজ করছে বা বিএনপির কোনো জায়গা আছে, এটি আমার মনে হয় যে বিএনপির বিরুদ্ধে সবচাইতে নির্মম একটা অভিযোগ হবে। কারণ 17টি বছর ধরে তো আমরা এই কথাটি বলেছি। আর বরং যে ছাত্র জনতার যে আন্দোলন, আমরা বলি কি দেখেন, 17 বছর ধরে যে আগ্নেয়গিরির লাভাকে উত্তপ্ত করে উদ্গীরণের মুখোমুখি দাঁড় করানোর যে অবস্থাটা তৈরি হয়েছে, সেই জায়গায় উদ্গীরণের দিনক্ষণটাকেই আমরা মনে রাখবো। এই 17 বছর ধরে যে আগ্নেয়গিরির লাভাটা ক্রমাগতভাবে উত্তপ্ত হয়েছে, তাকে আমরা কি একটু জায়গা দেব না? বেশ অনেকটা সময় পরে বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। তাদের সাথে আপনাদের এই আন্দোলন তো নানা ধরনের একাত্মতা ছিলই, বিগত 15 বছরের আন্দোলন বলেন কিংবা 90-এর আন্দোলনও বলেন, এই সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন এবং তাদের বিরুদ্ধে আপনারা সেই সময় কোনো কথা বলেননি। বর্তমানে তাদের মুক্তিযুদ্ধে তাদের অবস্থান নিয়ে আপনারা বেশ সরব রয়েছেন, এবং বিএনপি তো মুক্তিযোদ্ধার এবং মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল, এবং জামাতে ইসলামকে আপনারা বলছেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষের দল। এতদিন কেন বলেননি, বা এখনের বলাটাকে শুধুমাত্র নির্বাচনী একটা স্ট্যান্ড পয়েন্ট দাঁড় করানো, যে তাদের একটা পক্ষ করে দেয়া? এটা বোধহয় কখনো ঠিক না। কারণ আপনি দেখবেন খেয়াল করে যে আমরা যদি বাংলাদেশের সত্যিকারের ইতিহাসের সাথে যদি থাকি, ইতিহাসের প্রতি যদি আমাদের অভিযান যদি না করতে হয়, তাহলে আমরা কি কখনো বলতে পারবো যে আমাদের দেশে 71 অপ্রয়োজনীয়? এটা যদি আমি না বলি, তাহলে 71-এর ঘটনা প্রবাহের যেগুলো ঐতিহাসিক সত্যতা রয়েছে,
সেই সত্যতাগুলোও তো অর্থহীন হয়ে যায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, এই সত্যটাকেও আমাকে মানতে হবে। তিনি প্রথম সেক্টর কমান্ডার ছিলেন, তিনি স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, রৌমারীকে প্রথম মুক্তাঞ্চলে পরিণত করেছেন, জেড ফোর্সের মতন একটা ব্রিগেড, স্বতন্ত্র ব্রিগেড তৈরি করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এগুলোকে ইতিহাসের অংশ বলে আমাকে মানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনগুলো মানতে হবে? উনি 7ই মার্চে একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের মধ্য দিয়ে দেশের মানুষকে তিনি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছিলেন। সেটি যেমন সত্যি কথা, আবার একই সাথে এটি সত্যি কথা যে একটা ভাষণের পরপর তার সাথে যে প্রস্তুতির যে জায়গাটা ছিল, সেটা দল হিসেবে আওয়ামী লীগের যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল বা জনগণকে যে প্রস্তুতিটা দেওয়ার কথা ছিল, সেটার ক্ষেত্রে আপনি যদি বলেন যে 1971 সালে 26শে মার্চের পরে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের কি কোনো প্রত্যক্ষভাবে এখানে বাংলাদেশের মাটিতে কোনো সশরীরে কোনো অবস্থান ছিল, নাকি সেই অবস্থানটা নেওয়ার জন্য একজন অখ্যাত মেজরকে স্বপ্রণোদিতভাবে দায়িত্ব পালন করে বলতে হয়েছে যে আমি স্বাধীনতার ঘোষণা করছি? এই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তিনি তো তার পরিবারকে সবচেয়ে বিপদগ্রস্ত পরিবারে পরিণত করেছেন। মুজিবনগর সরকারের ভূমিকা, মুজিবনগরের সরকারের ভূমিকার ক্ষেত্রে যেটা 17 এপ্রিল বাংলাদেশের একটা রাষ্ট্র তার সরকার ঘোষণা করে একটা দেশ পরিচালনার জন্য যে সরকারের ব্যবস্থাপনা দরকার ছিল সেটা করেছেন, এবং সেই সরকারের একজন সামরিক কর্মকর্তা হিসেবে, একজন ব্রিগেড প্রধান হিসেবে জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো ফলে ঐতিহাসিকভাবে যে সত্যতাগুলো রয়েছে সেই সত্যতাগুলোর বাইরে তো আমরা যাইনি। কিন্তু একই সাথে এটাও বলি, ইতিহাসে যার যেটা অবস্থান, যার যেটা মূল্যায়ন, সেই জায়গাটা আপনি যদি তাকে সেটা না দেন, তাহলে তো সেটা তার প্রতি অবিচার করা। আপনি যদি এখন স্বাধীনতার ঘোষণার ক্ষেত্রে আপনি যদি ওয়্যারলেসকে আমরা ব্যবহার করতে চাই, ইপিআরের সেই বেতার ঘোষণা, সেটাকে যদি আমরা ঘোষণার মধ্যে আনবার চেষ্টা করি, তার বিপরীতে একটা প্রমাণিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষিত স্বাধীনতার ঘোষণা, সেটা যদি তার কাছে ম্লান হয়, তাহলে আপনি কোন ইতিহাসকে সামনে আনবেন? ফলে ইতিহাসের সত্যতার জায়গায় সত্যতা হিসেবে মানতে হবে আপনার। আর সে সময় যদি কেউ স্বাধীনতা বিরোধী কাজ যদি কেউ করে থাকেন, তাহলে সেটাও মানতে হবে। কারণ আপনি নিজেও জানেন যে রাষ্ট্র হিসেবে পাকিস্তান বাংলাদেশের প্রতি একটা নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। সেই হত্যাকাণ্ডকে আমরা তো যদি সমর্থনই করতাম, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো স্বাধীনতার ঘোষণা করে তো তাদের বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হতেন না। তাহলে সেখানে যদি কারো বিতর্কিত ভূমিকা কারো দলের থাকে, তাহলে সেটাকেও তো তাদেরকে যেমন স্বীকার করতে হবে, এবং ইতিহাসকেও তো সেই পাতাটাকে তো তারা কালিমা মুক্ত জায়গা থেকে তো সাদা করে ফেলতে পারবেন না রাতারাতি। যদি আপনার অবজারভেশন বলি, বিএনপিকে বাদ রেখে বর্তমান পরিস্থিতিতে জনপ্রিয়তা কাদের বেশি হবে, জামায়াতে ইসলাম নাকি এনসিপি? আমার মনে হয় যে পরীক্ষার প্রস্তুতি যা যেমনটি হোক, আসল পরীক্ষা নির্বাচনের দিনে যদি হয়, তখন আমরা কে কতটা নম্বর পেলাম সেই দিনটা আসুক। আমার মনে হয় যে আমাদের স্পেকুলেশনের চাইতে বাস্তবের নাম্বারটা আমাদের খাতায় কতটা জমা পড়ে, জনগণ সে উত্তরটা দিয়ে দিলে আমরা সেটাকেই সবচাইতে ভালো উত্তর বলে মেনে নেব। কতটা আশাবাদী আপনাদের দলের জনপ্রিয়তা নিয়ে? দেখুন, আমাদের দলের শক্তিটাই হচ্ছে মানুষের জনপ্রিয়তা। আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, এই তিনজন ব্যক্তি বাংলাদেশের যুগ পরিবর্তনের জন্য কোনো না কোনো একেবারে পরিষ্কার, বস্তুনিষ্ঠ এবং দৃশ্যমান অবদান রেখেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন 1975 সালে সিপাহী বিপ্লবের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গতিহীন, দিশাহীন দেশকে তিনি দিশায় এনেছেন। বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। মানুষের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা দিয়েছেন। জনাব তারেক রহমান একটা দলকে সুসংগঠিত করেছেন, দলকে প্রকৃত গণতন্ত্রের দলে, জবাবদিহিতার দলের পরিণত করার চেষ্টা করছেন, এবং সর্বোপরি দেশের মানুষের কল্যাণের জন্য 31 দফার একটা রাষ্ট্র কাঠামো মেরামতের পরিকল্পনা দিয়েছেন। ফলে এগুলোকে যদি আমি আমার দলের শক্তির জায়গা বলে মনে করি, এবং প্রতিবারই বাংলাদেশের মানুষ বিএনপিকে এই জনপ্রিয়তার পরীক্ষায় উত্তীর্ণ করতে সহায়তা করেছে। ফলে আমার দল নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। বা আপনারা গত 15 বছরে সোশ্যাল মিডিয়াকে যতটা না আপনাদের অ্যাক্টিভ রাজনীতির একটি জায়গা হিসেবে ব্যবহার করতে পেরেছেন, তার থেকে বেশি মনে হয় আওয়ামী লীগ এখন তাদের কোনো রকম মাঠ পর্যায়ে কাজ ছাড়া, বা এমনকি তাদের নেত্রী যিনি আছেন বা প্রধান যারা নেতৃত্বে আছেন, তারা অনেকেই জেলের ভেতরে এবং দেশের বাইরে পালিয়ে আছেন, তারা এখন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ। কারণ মিডিয়া তো এখন শুধুমাত্র আমি আপনি যেখানে বসে আছি সেই কাচের পর্দা না,
এখন আসলে আমাদের সকলের হাতে হাতে আমরা এক একজন এক একটা মিডিয়া হয়ে উঠতে পারি, এবং বলা হয়ে থাকে তাদের লক্ষ লক্ষ এরকম পেইড এজেন্ট আছে যারা নানা ধরনের প্রোপাগান্ডা বলেন বা তাদের রাজনৈতিক মতাদর্শ ছড়ানোর জন্য কাজ করে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশেও আপনি দেখবেন যে তাদের মিডিয়াও নানা ধরনের কথা বাংলাদেশকে নিয়ে প্রচার করে। সেই জায়গায় আমাদের আসলে কি করা যেতে পারে যে সত্য তথ্য কিংবা সত্য সংবাদ প্রকাশের জন্য এবং প্রোপাগান্ডা এড়ানোর জন্য আমাদের সরকারিভাবে বা রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে কি করা উচিত বলে মনে করেন? মিডিয়া নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সরকারের কিছু দায়বদ্ধতা রয়েছে। আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়া যারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে বাংলাদেশকে যারা পর্যবেক্ষণ করেন, এমনকি ভারতের কথাও বলি, ভারতের মিডিয়াগুলো তো আমাদের প্রতি খুব যে বেশি উদার বা উদার তো না হওয়ার উদার হওয়ার দরকার নেই, কিন্তু বস্তুনিষ্ঠ যদি হতো কমপক্ষে, তাহলে আমরা তাদেরকে প্রশংসিত করতে পারতাম। তো আমার মনে হচ্ছে তাদেরকে এই বাংলাদেশের মাটিতে তাদেরকে আমন্ত্রণ জানানো উচিত। যেমন জাতিসংঘের মহাসচিব গুতেরেস, যিনি এই দেশে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, ফলে পৃথিবীর অন্য কোনো মানুষের কিন্তু বাংলাদেশে আসার ক্ষেত্রে কোনো রকম অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই। তারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে ফিরে দেখতে পারেন সত্যিকার অর্থে বাংলাদেশ রসাতলে গেছে নাকি জনমনের প্রত্যাশা নিয়ে আমরা একটা আগামী দিনের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের প্রত্যাশার জায়গায় আছি। এই কথাটি যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই অপপ্রচারের জায়গাগুলো অনেক সংকীর্ণ হয়ে আসবে। তবে কিছু কিছু সফলতা, এই যে ধরেন দ্রব্যমূল্যের দাম এই রোজায় একেবারে আমাদের হাতের নাগালে ছিল বলা যায়, পুলিশদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা আসতে শুরু করেছে, সেটা একটা পজিটিভ আমরা দেখতে পারি। কিন্তু তারপরেও তো নানা ধরনের এমন ঘটনা ঘটছে, যদি আমি ধর্ষণের কথা বলি, ছিনতাইয়ের ঘটনা বলি, এই অনিরাপত্তার ঘটনা বলি, সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের আক্রমণের কথা বলি, সেই জায়গা থেকে মানুষের মনে এক ধরনের ভয় বা আতঙ্ক আছে। এবং সেই সকল মানুষ যারা বিগত সময়ে ভীষণ সুবিধাভোগী ছিলেন, তারা এটি আসলে প্রমাণ করার চেষ্টা করেন যে যারা আসলে এই পরিবর্তনটা একবারের জন্য চেয়েছেন তারা আসলে ভুল করেছেন। এই জায়গায় আসলে আমাদের এখন ইমিডিয়েটলি কি করা দরকার? সরকার তার প্রশাসন বা পুলিশ এটা দিয়ে তার নিয়ন্ত্রণের কাজটি করেন। সরকারের উচ্চ পর্যায় থেকে একটা সিদ্ধান্ত হয়, সেটা মাঠ পর্যায়ে দেখাশোনা করার দায়িত্বটা পালন করেন তার মাঠ পর্যায়ে যারা কর্মী টর্মী যারা রয়েছেন। আপনি খেয়াল করে দেখবেন যে বিগত সময়ে প্রশাসন এবং পুলিশে যে পরিমাণ দলীয়করণ একেবারে সরকারের অংশীদার বানিয়ে অপকর্মের ভাগিদার করা হয়েছে, ফলে তাদের ভিতরে নৈতিকতার একটা বিরাট বড় একটা অবক্ষয় জায়গা তৈরি হয়েছে। ফলে এই যে আইনশৃঙ্খলা বাহিনী আগের মতন মানে জনগ্রহণযোগ্যভাবে আইনশৃঙ্খলা রক্ষা করার শক্তি ফেরত পাবে, এটা রাতারাতি আশা করা যাবে না, এটা সম্ভব না। কোনো একটা নির্বাচিত সরকার যদি আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হবে তাদের। তো ফলে এই মুহূর্তে যদি আমরা একটা জাতীয় নির্বাচনের দিকে যদি দ্রুত তার সাথে যেতে পারি, যত তার দ্রুত সম্ভব, তখন হবে মানুষের মধ্যে একটা স্বস্তির জায়গা এইভাবে প্রতিষ্ঠিত হবে যে তখন এই পুলিশ বলেন, এই প্রশাসন বলেন, তখন কিন্তু তাদেরকে এই দায়সারাভাবে এই কাজ করে তারা কিন্তু পার পাবেন না। বিগত সময় আমরা দেখেছি যে সরকার যাদেরকে মনে করছেন যে তাদের কথা অনুযায়ী চলবে, তাদেরকে এই প্রশাসনে তারা বসিয়েছেন। এবং এই সরকারের পতনের পর নানা জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের নানা জায়গায় বদলি হয়েছে। এবং বলা হয় যে এই বদলি হয়ে যারা আবার নতুন করে এসেছেন তাদের অনেকেই নাকি বিএনপির। তো সেই জায়গায় বিএনপি আসলে কি আবার তাদেরকে সরিয়ে আপনাদের মতো মানুষ বসাবেন, নাকি প্রশাসনকে নিরপেক্ষ করার জায়গায় আপনারা আসলে? দেখেন, আমার মনে হয় যে অভিযোগটা বোধহয় একদমই যৌক্তিক না, কারণ আমরা তো প্রতিনিয়ত বরং সরকারের কাছে এই অভিযোগটাই করি যে আমাদের প্রতি সুবিচার হচ্ছে না। কারণ সুবিচার হচ্ছে না কোথায়, কী করেন বলবো, আপনি যেমন কয়েকটা মন্ত্রণালয়ের কথা আমি সুনির্দিষ্টভাবে বলতে, আমি যেহেতু চিকিৎসক হিসেবে বলি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে দেখবেন যে ওখানে সমন্বয় নামে কিছু মানুষের ওখানে সরকারি অবস্থান তৈরি হয়েছে। এদের কাজ কি আমরা ঠিক বলতে পারবো? সমন্বয়করা যা চাইবেন না সেটা তারা করতে পারবেন না, কারণ তারা এটা পছন্দ করছেন না। নাহিদ ইসলাম বলেছেন যে সমন্বয়ক নামে এখন কোনো পরিচয় নেই। এটা আপনি আজকেও যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান বা স্বাস্থ্য অধিদপ্তরে যান, তাহলে এদেরকে আপনি খুঁজে পাবেন। যেখানে আপনি নিজে একটু আগে বললেন যে নাহিদ ইসলাম সাহেব কিছুক্ষণ আগে নিজে সরকারের অংশ ছিলেন, এখন দলের প্রধান, এবং তার কিছু সহযাত্রী যারা একই দিনে ওই কাজে সরকারে যোগদান করেছিলেন, তারাও এখনও আছেন। তাহলে আমরা এই জায়গাতে তাকে আমরা একটা কেমন যেন বিভ্রান্তিতে পড়ে যায় না, যে তাহলে এই যে নতুন রাজনৈতিক দলটি তারা কি সরকারের এখনও সরকারের অংশ কি সরকারের অংশ নয়, এই বিষয়টা তো পরিষ্কার হয়নি। এই সমন্বয় এই জিনিসগুলো কি, তাদের দায়িত্ব টাইপে কী, তাদের জব ডেসক্রিপশন কী, এবং তারা ওই কাজে সমন্বয়ের মধ্য দিয়ে সত্যিকার অর্থে মন্ত্রণালয়ের প্রকৃতপক্ষে প্রায়োগিক কিছু কাজ করছেন নাকি মন্ত্রণালয়ের কাজে বাধা সৃষ্টি করছেন? জাতীয় পার্টিকে নিয়ে আপনারা কি ভাবছেন? এই দলটির ক্ষেত্রে আমাদের খুব দুর্ভাগ্যজনক অবজারভেশন হচ্ছে এই
যে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা এত বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন এবং স্বৈরাচারের সাথে প্রতিটি পর্বে তারা নিজেদেরকে গাঁটছাড়া এমনভাবে বেঁধে ফেলেছেন যে এখন তাদেরকে একটা পরিত্যক্ত ময়লার আবর্জনায় একটা পরিত্যক্ত একটা কাপড়ের টুকরো এর বেশি বোধহয় কিছু বলতে পারবেন না। আমি যদিও কথাটা খুব বেশি হয়তো করা হলো, কিন্তু জনপ্রত্যাশার সাথে একটা রাজনৈতিক দলের কাছে তার মধ্যে তাদের তো কিছু সমর্থন রয়েছে, তাদেরকে তারা কিন্তু খুবভাবে হতাশ করেছেন, বঞ্চিত করেছেন এবং তাদের প্রতি অবিচার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি 31 দফাকে জনগণের কাছে ছড়িয়ে দেওয়ার কাজ করেন, একেবারে শেষে যদি 30 সেকেন্ডে দর্শকদের কিছু বলতে চান। আমার মনে হয় কি যে বাংলাদেশ একটা নতুন পথযাত্রার সামনাসামনি দাঁড়িয়েছে। আমরা একটা বিধ্বস্ত প্রশাসন, বিধ্বস্ত অর্থনীতির জায়গাতে দাঁড়িয়ে আছি। সেখান থেকে আমাদের একটা চমৎকার উত্তরণের সুযোগ তৈরি করবে এই 31 দফার ভেতর দিয়ে। জনকল্যাণের এমন কোনো জায়গা নেই, সেই সাংবিধানিক, প্রশাসনিক, অর্থনৈতিক, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থাপনা, শিক্ষা, পরিবেশ, যুব উন্নয়ন সব কিছুকে মিলে এটা হচ্ছে একটা সামগ্রিক একটা ব্যবস্থাপনা, যেটার মধ্য দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন অগ্রযাত্রার একটা বাংলাদেশ, যে বাংলাদেশের নাম হচ্ছে সবার আগে বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌমত্বের একটা বাংলাদেশ, আমাদের নিজেদের পায়ের উপরে দাঁড়ানো একটা বাংলাদেশ, সমৃদ্ধের একটা বাংলাদেশ, সেটা দেখার একটা স্বপ্ন বলবো না, একটা বাস্তব পরিকল্পনা, যেটা একদিনে না হলেও নিশ্চয়ই যেদিন সফলভাবে বাস্তবায়িত হবে তখন সত্যিকার অর্থে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আপনাদের মনের স্ট্রেট কাট প্রশ্নটির উত্তর জানতে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি আজ।